2019 সালের 100 টাকা এখনকার 120 টাকা অথবা 130 টাকার সমান, এটা বললে কি খুব বেশি ভুল বলা হবে? আপনি নিজে যদি খেয়াল করে দেখেন যে ওই সময় আপনি 100 টাকায় কি করতেন আর এখন কি করতে পারেন, আপনি ওটাই অনুভব করবেন বা উপলব্ধি করবেন যে 19 সালে 100 টাকা আর এখনকার 120 বা 30 টাকার মতো। কেন বলছি জানেন? ওই সময় মানে 2019 সালে যে বিপিএলটা হয়েছে, ওই বিপিএলে আন্দ্রে রাসেল ক্যারিবিয়ান অলরাউন্ডার একাই ঢাকা ডায়নামাইটস থেকে 4.5 কোটি টাকার থেকে বেশি টাকা নিয়েছেন। আবারও বলছি, 2019 সালে ঢাকা ডায়নামাইটসে খেলেছেন আন্দ্রে রাসেল, তিনি একাই নিয়েছেন 4.5 কোটি টাকার বেশি। বলুন তো, এবার যে 6টা টিম খেলেছে সেই 6টা টিমের কয়টা টিম 4.5 কোটি টাকার বেশি খরচ করেছে শুধুমাত্র প্লেয়ারদের জন্য? একটাও পাবেন না। হ্যাঁ, অনেক খরচ আছে, সব কিছু মিলিয়ে হয়তোবা প্রত্যেকটা দল খরচ করেছে 8 বা 10 কোটি টাকা, সেই টাকা দিয়ে দল চালিয়েছে। কিন্তু ওই সময় আন্দ্রে রাসেল একাই নিয়েছেন 4.5 কোটি টাকা। তার মানে এখনকার সময় হিসেব করলে যেটা হতে পারে 6 বা 7 কোটি, মানে তাকে সব টাকা দেওয়ার পর। একটা রিপোর্ট এসেছে, ব্রিটিশ একটা ম্যাগাজিন, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের প্রিমিয়ার লিগটা বা বিপিএলটা মানে যেই 10টা লিগ আছে, ফ্র্যাঞ্চাইজি লিগ, তার মধ্যে সবচেয়ে পেছনে আছে। তার অন্যতম কারণ কি জানেন? এই যে এই টাকা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই ওই সময় দেশের প্রেক্ষাপট আলাদা ছিল, ওই সময় বসুন্ধরা, ওই সময় বেক্সিমকো, ওই সময় অনেক বড় বড় কোম্পানি দল নিত, তারা টাকা খরচ করতো, কিন্তু এখন তো নেই। এই তো, আমরা উদাহরণ দিতে পারি, আমরা অজুহাত দিতে পারি, কিন্তু কোনোভাবেই আমরা বলতে পারি না যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ভালো হচ্ছে এখন, মানে ওইগুলো লিগের তুলনায়। তারা তো আর এগুলো অজুহাত দেখবে না, তারা তো দেখবে না কি হচ্ছে, খারাপ হচ্ছে। এখন একটা ক্রিকেটারকে 1 কোটি টাকা দিলে সেটা অনেক বড় হেডলাইন হয়, অনেক বড় কথা হয়, কিন্তু নাসির সাকিব একসময় তো 2 কোটি, 2 কোটি 60 লাখ, 3 কোটি টাকাও পেয়েছেন। 3-4 বছর আগেও তো এটা হয়েছে, তখন তো এত হেডলাইন হয়নি, এত কথা হয়নি। এবং তখনও কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এত বড় জায়গায় যায়নি, মানে গিয়েছিল 17, 18, 19 সালে, দারুণ ছিল। তখন নাজমুল হাসান পাপন যে বলতেন 2-3 নম্বরে আছে বা থাকতে পারে, ভুল বলতো না। ভুল বলতো না, কারণ সেই সময় লিগ কম হতো এবং সেই তুলনায় তারকা আসতো, আর্থিক দিক ছিল, বড় বড় দল খেলতো, সেই তুলনায় তখন বলা যেত যে 2 বা 3 নম্বরে থাকলেও থাকতে পারে। কিন্তু এখন যে লিস্টটা করা হয়েছে, দি ক্রিকেটারে বলা হয়েছে যে 10 নম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আমি তালিকাটা একটু বলি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সবার উপরে, এসএ টি20 খুবই অবাক করা 2 নম্বরে আছে তাদের বিবেচনায়, বিগ ব্যাশ 3 নম্বরে আছে, 4 নম্বরে দি 100 ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আছে 5 নম্বরে, পাকিস্তান সুপার লিগ আছে 6 নম্বরে, মেজর লিগ সকার, একটু আবারও বলছি যদি ভুল হয়েছে আমার, মেজর লিগ ক্রিকেট, মেজর লিগ ক্রিকেট এটা আমেরিকার, আমরা সবাই জানি, তারাও কিন্তু বাংলাদেশের উপরে চলে গেছে, তারা আছে 7 নম্বরে। 8 নম্বরে রয়েছে IL T20, যারা মাত্র 4টা আসর মনে হয় হয়েছে, তারাও কিন্তু 8 নম্বরে আছে। 9 নম্বরে লঙ্কা প্রিমিয়ার লিগ, তারাও খুব খারাপ করেছে। সাথে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আছে 10 নম্বরে। আমরা সবাই জানি লঙ্কা প্রিমিয়ার লিগ বা আহ, পাকিস্তান সুপার লিগ, এই সবগুলো কিন্তু আর্থিক দিকটা অনেক ভালো আছে। খুব বেশি টাকা হয়তো বা সবাইকে দেওয়া হয় না, খুব বেশি টাকা হয়তো কেউ পায় না, কিন্তু আর্থিক যে নিরাপত্তাটা সেটা কিন্তু আছে। আমি শুরু করেছিলাম আন্দ্রে রাসেল দিয়ে, এমন অনেক অনেক বড় তারকা খেলে গেছেন। সবশেষ যে বড় তারকা ছিলেন বাবর এবং রিজওয়ান, তারা একটা ম্যাচের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে যখন খেলেছেন, একটা ম্যাচের জন্য 40,000 USD নিয়েছেন। 40,000, মানে একটা ম্যাচের জন্য প্রায় 50 লাখ টাকা করে নিয়েছেন। সেই দিন কি এখন আছে? সেই দিনকে আপনি পাবেন? তাহলে কেন লিগটা পিছিয়ে যাবে না? আমি নিজে বিপিএলের সবগুলো আসর কাভার করেছি। দেখুন, এই আসরে কী হয়েছে সেটা বলি, কেন এই সবশেষ তালিকাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সবার পেছনে। আপনি আরও বলতে পারেন যে T10 লিগ চলছে, আরও 2-3টা লিগ আছে, তার তুলনায় বিপিএল খারাপ। ভুল বলা হবে না ভাই, ভুল বলা হবে না। আপনারা যারা আমার পেজটা ফলো করেন, তারা যদি দেখেন এবারে বিপিএলটা, অবশ্যই, বা আমার পেজটা ফলো করে দেখেছেন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় কোথায় সমস্যা ছিল। দেখুন, প্রথম দিন থেকে শুরু করি। আগে তো দল গঠন করা, সেখানেও ভুল হয়েছে, সেখানেও অনেক কিছু ছিল, নিরপেক্ষতা ছিল না। ওকে, সেটা বাদ দিলাম। এরপর যখন ম্যাচ শুরু হবে তার আগের দিন কি হয়েছে? আগের দিন
একটা সাইনবোর্ড নেই, একটা ব্যানার নেই, একটা প্রিপারেশন নেই। সিলেট স্টেডিয়ামে খেলা হবে, কোনো প্রিপারেশন নেই যে এটা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হচ্ছে। আমি প্রশ্ন করেছিলাম যেখানে এনসিএল এর টি-20 শুরু হলে, এনসিএল এর টি-20 শুরু হলে, অনূর্ধ্ব 17 দলের লিগ শুরু হলে বা আসর শুরু হলে সেখানে বিশাল বড় একটা আয়োজন করে ট্রফি উন্মোচন করা হয় অথবা একটা ব্যানার থাকে। বিপিএল নাই কেন, এই প্রশ্ন করেছিলাম, উত্তর নেই। কেউ কি জানতো না যে 7 দিন পর লিগ শুরু হবে এখানে, 7 দিন পর এখানে বিপিএল শুরু হবে? জানতো, কিন্তু করা হয়নি। এই জন্যই বিপিএল 10 নম্বরে। ওই দিন কি হয়েছে, আগের দিন মালিকানা চেঞ্জ হয়ে গেছে একটা মালিকের, মানে একটা দলের পুরো মালিকানা চেঞ্জ হয়ে গেছে। ওই দিন কি হয়েছে, নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ সুজন চলে গেছেন, অনুশীলন করাবেন না। ওই দিন কি হয়েছে, দুই একটা দলের জার্সি নেই। তো আপনি এই রকম একটা লিগ নিয়ে কীভাবে বলবেন যে এর উপরে থাকবে? একটা সময় হতো, আমি বললাম না সবগুলো বিপিএল কাভার করেছি, একটা সময় হতো 7 দিন আগে একটা প্রেস কনফারেন্স, 7 দিন আগে ক্যাপ্টেন স্মিথ, 6 দিন আগে জার্সি উন্মোচন, 5 দিন আগে তাদের প্রিপারেশনের আপডেট, এইগুলো হতো বিভিন্ন হোটেলে, বিভিন্ন মাঠে। এইগুলো হওয়াতে সারা ওয়ার্ল্ড জানতে পারতো যে একটা লিগ হচ্ছে, সারা বাংলাদেশ জানতে পারতো একটা লিগ হচ্ছে। এবার পাবেন না তো। এই যে শুরু হলো লিগটা, এরপরে একের পর এক ঘটনা, কখনো খেলা বন্ধ হয়ে গেল, কখনো একটা ভেন্যু বাদ হয়ে গেল, কখনো ফিক্সিংয়ের জন্য আলোচনায় আসলো, কখনো হঠাৎ করে একটা প্লেয়ারের রুমে ঢুকে গিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ হলো, কোথাও আবার আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন আসলো, এখনও আর্থিক বিষয়ে নিশ্চয়তা নেই। সব কিছু মিলিয়ে প্রত্যেকটা দিন একটা একটা ড্রামা ছিল। কখনো খেলা বর্জন, কখনো একজন সাবেক অধিনায়ক একটা মন্তব্য করার পর সেটা নিয়ে একটা প্রতিবাদ, কখনো একদিন ম্যাচ বন্ধ থাকলো, কত কি হয়েছে। আপনি এর পরেও বলবেন যে এই লিগে পেশাদারিত্ব আছে? আপনি এর পরেও বলবেন যে এই লিগটাই যে 10টা যে তালিকা দেওয়া হয়েছে 10 নম্বরে আছে, যে এর উপরে থাকবে? আপনি বলতে পারবেন? আন্দ্রে রাসেল সেই সময় 4.5 কোটি নিত, এখন পুরো দলের ক্রিকেটাররা 4.5 কোটি পান না। তো আপনি কোথায় যাচ্ছেন? কিভাবে এই লিগটা যখন শুরু হয়েছে 2012 সালে, এর আগে আইপিএল চলেছে, আরও 2 লিগ চলতো, কিন্তু বাকি যে নামগুলো বলেছি সেগুলো কিছুই ছিল না। আইএল ছিল না, পিএসএল ছিল না, সেখানে এলপিএল ছিল না, সেখানে মেজর লিগ ক্রিকেট ছিল না, কিচ্ছুই ছিল না। এইখানে খেলতে আসতো। তো দিনকে দিন কেন পেছাবে না? কেন পেছাবে? হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই অনেক শর্টেজ আছে, এর আগেও বলেছি আমি, বড় কোম্পানি কেন আসবে না? এইসব তো আর সারা ওয়ার্ল্ড দেখবে না, টাকা দেখবে। ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই টাকা। টাকা বেশি না হলে আপনার লিগ কখনোই দাঁড়াবে না, কখনোই দাঁড়াবে না। যতই আমরা আতশবাজি করি, যতই আমরা ফাইনালে একটু টুইস্ট রাখি, যতই আমরা চেষ্টা করি, কখনোই হবে না। এখন পর্যন্ত প্লেয়াররা টাকা পায়নি, মানে যেখানে প্লেয়াররা টাকা পাওয়ার কথা হয়ে গিয়েছিল, গত বছর অনেক প্লেয়ার টাকা পায়নি, এখনও সেটা কিন্তু এখনও উঠে আসে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে লিস্ট করা হয়েছে, এখানে সবার আগে গুরুত্ব দেওয়া হয়েছে আর্থিক দিকটা, পেশাদারিত্বের বিষয়টা, এবং এই দুই বিষয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগ একদম পিছিয়ে, একদম পিছিয়ে। এই জন্যই এই লিগটা সবার পেছনে আছে। দেখুন, আমি যে রিজনগুলো বলেছি, এই রিজনের বাইরে অনেক রিজন আছে। আপনি 19 সালে যদি দেখেন, বাইরে থেকে কত কোচ আসতো, কত প্লেয়ার আসতো, এত দর্শক থাকতো, কত উন্মাদনা থাকতো। আমি আরও উদাহরণ দিলাম যে কত কত প্রোগ্রাম লেগেই থাকতো, এখন নেই। তাহলে কিভাবে এই লিগটা এগিয়ে যাবে? এখন দায় সারা যে একটা লিগ করতে হবে, খেলা নেই, করতে হবে। এই জন্য যখন প্রিমিয়ার লিগটা শুরু হয়েছে 2012 সালে, এরপর বাংলাদেশ ক্রিকেট দলটাও চেঞ্জ হয়েছিল, যখন সবাই এসেছে। 14, 15, 16, 17 বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বেস্ট টাইম। ওই সময়টা বাংলাদেশ প্রিমিয়ার লিগটা বেস্ট চলতো এই জন্য। তো এই যে লিস্টটা করা হয়েছে, আমার মনে হয় লিস্টটা করে খারাপ করা হয়নি। আপনাদের কাছে লিস্টটা কেমন মনে হয়েছে? এবং আমি যেই যুক্তিগুলো দিলাম বা আমার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আপনাদের কাছে কি মনে হয়? আপনি কি মিল খুঁজে পান আপনাদের চিন্তাভাবনার সাথে? এবং সামনের যেই বিপিএলটা হবে সেখানে কী ধরনের চেঞ্জ দেখতে চান আপনারা, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।